স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছে আমি আকাশ এহসান। চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পর মধ্যরাতে আহ্বায়ক কমিটির ঘোষণা আসে। বর্তমানে হেফাজতের আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আমির পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে আছেন আল্লামা নুরুল ইসলাম। আজ সোমবার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে। নতুন এই আহ্বায়ক কমিটির কাউন্সিলের মাধ্যমে সারা দেশে নতুন কমিটি গঠন করবে। এর আগে রোববার রাতে এক ভিডিও বার্তায় কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন বাবুনগরী। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাংবাদিক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কমিটি বিলুপ্তির পর আহ্বায়ক কমিটি গঠন করেছে হেফাজত, কোন পথে যাচ্ছে দলটি এবং দলটির নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা হচ্ছে গতকাল রাত 11টায় আল্লামা জুনায়েদ বাবুনগরী ইসলামের যে সেটা ভেঙে দেয়। পরবর্তীতে গভীর রাতে আবার বলা হইলো মহানগর কমিটি সহ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি, এবং একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল 3 সদস্য। এবং সকালে আবার এটা পুনর্বিন্যাস করা হয়েছে। সেখানে আল্লামা সালাউদ্দিন নানুপুরি এবং মাওলানা মিজান সাহেবকে যুক্ত করা হয়েছে। তো যে জিনিসটা হলো, গতকালকে রাতে যখন জুনায়েদ বাবুনগরী সাহেব কমিটি বিলুপ্ত ঘোষণা করতেন, তখন থেকে আল্লামা শফি অনুসারীরা সক্রিয় হয়েছেন অনলাইন অফলাইনে। তারা বলতেছে এতদিন ধরে তারা যেই দাবিটা করে আসছিল বর্তমান সেটা বিলুপ্তি করার, সেটা ভেঙে দেওয়ার নিয়ে, এবং ওদের দাবি হচ্ছে এবার ভেঙে দেওয়াতেই যে দাবিটা হয়েছে, যে দাবিটা করে আসছিল সেটা আসলে ওরা সত্য অবস্থানে ছিল। ওরা যে অবস্থান যেটা দাবি করে আসছে সেটা বাস্তবায়ন। এখন যে জিনিসটা হচ্ছে, এর মধ্যে আল্লামা শফি অনুসারীরা ঘোষণা দিয়েছেন তারাও যে আল্লামা শফি মারা যাওয়ার আগে যে কমিটি ঘোষণা করে গেছেন ওদের দাবি, ওই কমিটিটাই ওনারা রানিং করবে এবং ওটা দিয়ে ওনারা কার্যক্রমটা শুরু করবে। তো এখন যে পরিস্থিতি যাচ্ছে, হেফাজত ইসলামের আসলে দীর্ঘদিন ধরে নানান বিষয় নিয়ে সংকটের মধ্যে যাচ্ছে হেফাজত ইসলাম, এবং এই কমিটির বিলুপ্তির মাধ্যমে আসলে তো আরো প্রকট আকার করবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং যেই কমিটি বিলুপ্ত করার ফলে অলরেডি তৃণমূলে এটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে পক্ষে অবস্থান নিচ্ছে, অনেকে বিপক্ষ অবস্থান নিয়ে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সেলিম, জানাচ্ছিলেন হেফাজতে ইসলামের বর্তমান পথ চলানি এবং তাদের কমিটি বিলুপ্তির ব্যাপারে বিস্তারিত তথ্য। এদিকে হেফাজত নেতা মামুনুল হক 2 মামলায় আবারও 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে ডিবি কার্যালয় থেকে বেলা 11টায় তাকে রাজধানীর CMM আদালতে নেওয়া হয়। রোববার পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার কথা জানায় পুলিশ। ওই দিন নাশকতার মামলায় গ্রেফতার মামুনুলের রিমান্ড সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ। এছাড়া বিদেশ থেকে কোটি কোটি টাকা দেশে আনার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বলেন, মামুনুল সরকার পতন করে নিজে দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরিকল্পনা করছিল। আজ থেকে বন্ধ হয়েছে দেশে করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে কোভ্যাক্সের 1 লাখ টিকা। সেই সাথে চীনের উপর উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ টিকাও নেবে বাংলাদেশ। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকাও দ্রুত আনার চেষ্টা চালাচ্ছে সরকার।
ভারতের সাথে আজ থেকে স্থলপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ঘোষণা 14 দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ সময় শুধু জরুরি পণ্য পরিবহন ছাড়া সীমান্ত দিয়ে আর সব ধরনের চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তে সব ধরনের চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন। আগামী 2 সপ্তাহ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কোনো বাংলাদেশিও ভারতে প্রবেশ করতে পারবে না এবং ভারতে যে বাংলাদেশিরা অবস্থান করছে তারা ভিসার মেয়াদ শেষ না হওয়ার আগ পর্যন্ত দেশে ফিরতে পারবে না বলে জানানো হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে শুধু তারাই 72 ঘন্টার মেয়াদ থাকা কোভিড নেগেটিভ সনদ নিয়ে বেনাপোল পেট্টাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে তাদের অবশ্যই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছ থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। টানা 11 দিন বন্ধ থাকার পর খুলেছে দেশের দোকান আর শপিং মল। রোববার প্রথম দিনে কোথাও খুব একটা ক্রেতার চাপ দেখা যায়নি। আজ সকাল থেকে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। সোমবার সকাল থেকে সড়কে গাড়ির চাপ দেখা গেছে। পথে পথে পুলিশের চেকপোস্ট থাকলেও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষ। ব্যক্তিগত গাড়িসহ সিএনজি অটোরিকশাও ব্যাপক হারে চলছে রাজধানীতে। পথে পথে বাড়ছে ভিড়। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট ও বাজারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ভিড় জমাচ্ছেন মানুষ। এছাড়া রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। রাজধানীর লকডাউনের পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সড়কে ঢিলে ঢালা ভাব তো আছেই, আজ কি অবস্থা দেখছেন লকডাউনের ভিতরে, যেহেতু দোকানপাট এবং শপিং মল খোলা, বিস্তারিত জানাবেন। আকাশ, সর্বাত্মক লকডাউনে যানজটে নাকাল নগরবাসী। বিষয়টা এমনই, বিষয়টা অবিশ্বাস হলেও এটাই বাস্তব। বর্তমানে আমি হচ্ছে আবদুল্লাহপুরে, এবং আবদুল্লাহপুরের চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দীর্ঘ সময় কিন্তু যানজট লেগেই আছে এবং ঢাকার বাইরে থেকে কিন্তু অনেকে এখানে প্রবেশ করছেন এবং শুধুমাত্র পরিবহন বাদে এমন কোনো কিছু নাই যে শহরে ঢুকছে না এবং যানজটের সহিত। এবং সে যানজটটা কিন্তু আপনার বেশ দীর্ঘ। সাধারণ যে সময়টা আপনার লকডাউন থাকে না, ঠিক তেমনটাই। যদিও বলা হচ্ছে আজকে সর্বাত্মক লকডাউনের শেষ দুদিনের কিন্তু আগের, অর্থাৎ বুধবার শেষ, আজকে সোমবার, তার বিন্দুমাত্র কোনো লক্ষণ আমরা দেখি নাই। এই লকডাউনের যে লক্ষণ, তার এখানে কোনো ধরনের চিত্র আমরা দেখি নাই। এবং স্বাস্থ্যবিধি, যেটা বলছিলেন আপনি, স্বাস্থ্যবিধি বিষয়টা আরও উপেক্ষিত। এখানে স্বাস্থ্যবিধি মানার খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই যে যার মতো মাস্ক ব্যবহার করছেন না এবং ফ্রি স্টাইলে চলাফেরা করছেন। এবং এমন বাস্তবতায় যে লকডাউন চলছে, এটা কিন্তু আসলে বলা অনেকটাই মুশকিল। এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে যে গাড়ির যে চাপটা এবং যানজট, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানকার লোকজন কিন্তু কোনো স্বাস্থ্যবিধিও মানছেন না। আর পুলিশ চেকপোস্ট, যে বিষয়টা আপনি বলছিলেন, বিভিন্ন স্পটে চেকপোস্ট রয়েছেন, কিন্তু সেই চেকপোস্ট হচ্ছে তল্লাশিটা কিন্তু অনেকটা বিলুপ্ত হয়ে গেছে আর কি, এই লকডাউনের 12তম দিনে, 14তম দিনে এসে। সেই প্রেক্ষাপটে যদি আপনাকে আমি বলি আকাশ, যে এই আপনার লকডাউন যে চলছে, সেখানে কিন্তু আসলে মানার কোনো ধরনের চিত্র আমরা দেখছি না। সাধারণ মানুষ, ব্যবসায়ী কেউ মানছেন না এবং সবাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করছেন না এবং মাস্ক পরিহিত লোকজন অনেক কম। যদিও গতকালকে প্রায় 101 জন লোক মারা গেছেন, তার কোনো ধরনের চিত্র কিন্তু এখানে নেই, যে কোনো ভয় ভীতি তারা মানছেন না। এবং যানজট লেগেই আছে এই আবদুল্লাহপুরে। তো সব কিছু মিলে এই যানজট কিন্তু এই আবদুল্লাহপুর এলাকায়। এই ছিল আমাকে সর্বশেষ আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আবদুল্লাহপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এবারে সারার সৌজন্যে ঈদবাজারের আপডেট। দোকানপাট ও শপিং মল খুলছে, ক্রেতার সমাগম বাড়ছে। বিস্তারিত জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানী নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মার্কেটে ক্রেতা সমাগম কেমন দেখছেন, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এবং কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, বিস্তারিত জানাবেন।
আকাশ মূলত গত কয়েকদিন আগে অর্থাৎ এই সর্বশেষ যে লকডাউন সেই লকডাউন আগে মানুষ যে পরিমাণ এসেছিলেন মার্কেটে, আজকে কিন্তু খুব বেশি আমাদেরকে সেই রকম পরিস্থিতি আমাদের চোখে পড়ছে না। অর্থাৎ অনেক মানুষ এসেছেন কিন্তু তুলনামূলকভাবে কাস্টমারের সংখ্যা কম। এবং আপনাকে যদি ছবিতে দেখাই যে মূলত এই জায়গাগুলোতে সবসময় ছুটির দিন কিংবা ছুটির দিন ছাড়াও প্রচুর মানুষের সমাগম থাকে। আজকেও মানুষ আছেন, তবে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় খানিকটা কম রয়েছেন এবং যারা এসছেন তারা বলছেন তাদের প্রয়োজনের কারণেই আসলে তারা আসতে হয়েছে। আর যে স্বাস্থ্যবিধির কথা বলছিলেন, যে আপনি জানেন যে নিউ মার্কেটের আশপাশে যে কয়টি মার্কেট রয়েছে সবগুলো মার্কেটে কিন্তু একেবারে সরু গলি, এবং ফলে সেখানে স্বাস্থ্যবিধি মানাটা আসলে অনেকাংশে কঠিন। কারণ যখন দুই পাশে দোকানে দুজন করে ক্রেতা দাঁড়ান, সেক্ষেত্রে কিন্তু পুরো গলিটাই বন্ধ হয়ে যায়। ফলে সেখানে যারা চলাচল করেন তাদের মধ্যে এক ধরনের ঝুঁকি নিয়ে তারা চলাচল করেন। তবে যেহেতু প্রচুর গরম বাহিরে এবং তপ্ত রোদ, এবং ফলে যারা এসছেন বেশিরভাগ মানুষই কিছুক্ষণ পরপর মাস্ক খুলে রাখছেন, কারণ তারা বলছেন যে রোদের অনেক বেশি প্রভাবের কারণে আসলে মাস্ক সারাক্ষণ পরে রাখাও অনেকাংশে কঠিন। এই কথা তারা বলছেন। এবং দোকানে যারা রয়েছেন তারাও বলছেন যে দোকানের ভেতরে যে মানুষ এসছেন, ফলে তাপমাত্রার এক ধরনের সামঞ্জস্যের কারণে কিন্তু তারা সবসময় মাস্ক পরে থাকতে পারেন না। এবং আপনি হয়তো ছবিতেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানেই কিন্তু দু একজন করে ক্রেতা রয়েছেন। তবে অন্যান্য সময় যে পরিমাণ মানুষ আসে না, এখন সেই অংশটা কম, সেই সংখ্যাটা কম। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি জানেন যে গতকালকে নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিকাল 5টা বদলে রাত 9টা পর্যন্ত এই দোকান খোলা রাখা যাবে। ফলে অনেকেই একেবারেই সময় নিয়ে আসতে পারছেন, এবং দোকানিরা বলছেন মানুষজন একসাথে ভিড় না করেন, যেহেতু পুরো দিনটি এবং স্বাভাবিক সময়ের মতোই দোকানপাট খোলা থাকবে, ফলে তারা আসতে পারবেন। আপনার কাছে একটু জানতে চাই যে কেমন এখন ক্রেতা সমাগম আপনাদের এখানে আছে? না, অনেক কম। যে ধরনের আমরা অনুমান করেছি বা অতীতে যে কাস্টমার ছিল তার 30% কাস্টমারও নেই। বলা হচ্ছিল স্বাস্থ্যবিধি মেনে আপনারা দোকানদারি করবেন, আপনারা অনেকাংশে মাস্ক রাখতে পারছেন না। মাস্ক আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, সব কিছু আছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা নিতেছি। আর কাস্টমারের মাস্ক না থাকলে আমরা মাস্ক দেই তাকে। এখানকার দোকানগুলোর আশপাশে কিন্তু গলিগুলো খুবই ছোট ছোট গলি এবং সরু গলি, ফলে কি স্বাস্থ্যবিধি মানাটা আসলে কঠিন কিনা আপনাদের জন্য? কঠিনের পরে যতটুকু সম্ভব তো আমরা মাইনা চলতে হবেই, যেহেতু একটা ভাইরাস আছে। আমরা যতটুকু নিজেকে সম্ভব সেফটি রাখতে হবে। ধন্যবাদ। বলছিলেন যে তারা যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে তারা দোকানপাট খোলা রাখবেন এবং সেই বিষয়ে চলাচল করবেন। আকাশ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে আছেন দর্শক, আমরা চট্টগ্রামে যাব। তার আগে আমরা যাচ্ছি মামুনুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে, এই বিষয়ে কথা বলছেন তার আইনজীবী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হয়েছিল এবং তাদের বিরুদ্ধে 5টি মামলা আজকে আদালতে শুনানি হয়েছে। এর মধ্যে 2013 সনের 1টি এবং 2টি, এবং 2021 সনের যে 26শে মার্চের যে ঘটনা, সেই ঘটনার যে বাতিল মোকাবেলার সামনে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 1টি মামলা। এই মোট 5টি মামলায় আদালত আজকে এই আসামিরা এসেছিল এবং তাদের 10 দিন করে পুলিশ রিমান্ড চেয়েছিল। এবং এখানে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সনের যে ঘটনা আপনারা জানেন, সেই সমাবেশে এই মামুনুল হক সহ জুনায়েদ বাবরি নগরী সহ অন্যান্য তাদের নেতৃবৃন্দরা তারা সেখানে সমাবেশের নামে যে তাণ্ডব লীলা চালিয়েছে, নাশকতার সৃষ্টি করেছে। তারা ব্যাংকে আগুন লাগিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে এবং সে দোকান অগ্নিসংযোগ করেছে। এবং সেদিনের ঘটনায় মোট 7 জন নিহত হয়েছিল। এবং এই মামলাটা 302 ধারায় দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে মামুনুল হক সহ এবং জুনায়েদ আল হাবিব সহ আর অন্যান্য যারা ছিল তাদের বিরুদ্ধে এই মামলাটা হয়েছে। যেহেতু মামলাটা তদন্তাধীন আছে, এই ঘটনার সাথে আরো কারা কারা সম্পৃক্ত এর উদ্ঘাটন দরকার। তারা ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে তারা যে সমস্ত নৈরাজ্যতা, অরাজকতা এবং নাশকতা তারা করেছে, এটা অবশ্যই উদ্ঘাটন দরকার। পুলিশ সেই জন্যই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং এই ঘটনা কেন তারা ঘটিয়েছে এবং সেটা উদ্ঘাটন দরকার।
এবং এখানে এই যে হেফাজত ইসলামের সাথে এবং যে 13 সনের শাপলা চত্বরে যে সমাবেশ, এই সমাবেশ বিএনপি জামাত সহ তাদের প্রচ্ছন্ন ইন্ধন ছিল এবং তারা স্পষ্ট ঘোষণা করে এই সমাবেশকে তারা সমর্থন দিয়েছিল এবং তাদের ইন্ধনে আজকে হেফাজত ইসলাম ওই দিন তারা ঘটনা ঘটিয়েছে। দর্শক, হেফাজত ইসলামের নেতা এবং মামুনুল হকের মামলার বিষয়ে সিএমএম আদালতে ব্রিফ করছিলেন আইনজীবীরা। আমরা আবারও যাচ্ছি কেনাকাটার খবর জানতে চট্টগ্রামে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি চট্টগ্রামে মার্কেটে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং মূলত যে বিষয়টি বিস্তারিত জানাবেন, স্বাস্থ্যবিধি আসলেই কি মানা হচ্ছে কিনা বা কতটা মানতে পারছে ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন হকার্স মার্কেট, মানে জহুর হকার্স মার্কেট। চট্টগ্রামের যে নিম্ন এবং মধ্যবিত্ত যারা আছে তারাই কিন্তু আসলে এই মার্কেটে ঘুরে আসেন। কারণ হলো যে একদম 20 টাকা থেকে নিয়ে 5,000 থেকে 10,000 টাকার পোশাকও কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। তার কারণে কিন্তু মানুষের সমাগম কিন্তু অনেকটা বেশি হয় এই মার্কেটে। তো প্রতিবারই আমরা দেখি ঈদ আসলে কিন্তু যে ক্রেতাদের ভিড় যেমনটা বাড়ে, এবার কিন্তু আসলে ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু আসলে সামনে ঈদ হতে যাবে। তার কারণে কিন্তু যে করোনার একটা ভয়াবহতা রয়েছে, সেখানেও কিন্তু আসলে যে লকডাউন চলছে এখন, তো দেখা যাচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছিল গতকাল থেকে, কিন্তু দেখা যায় এই মার্কেটগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে মানুষের সমাগম অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি যেভাবে মানার কথা রয়েছে সেভাবে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। যেমন খুশি তেমনভাবে কিন্তু আসলে যে যারা ক্রেতা তারা কিন্তু শপিং করছেন, আর যারা ব্যবসায়ী তারাও কিন্তু আসলে যে দোকান খুলে রেখেছেন তাদের যে পোশাক, তারা সেই পোশাক দিয়ে কিন্তু তারা সাজিয়ে বসেছেন। তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারা বিক্রি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা ক্রেতা তাদেরও কিন্তু অনেকটা সচেতন হওয়া দরকার বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। তালের রসের ছিটে ফোটাও নেই, তবুও তাল মিছরি আছে শুধু সোডা, কেমিক্যাল আর চিনি। রাজধানীর কামরাঙ্গীরচরে এইভাবেই বানাচ্ছে রোগীর পাথে এই খাদ্যপণ্যটি। একইভাবে আখ কিংবা খেজুরের রস ছাড়াই হচ্ছে গুড়। বানানো হচ্ছে গোখাদ্য, চিনির গাদ, লালির সঙ্গে রং আর কেমিক্যাল মিশে। সাভারে বেশ কয়েকটি কারখানা এসব গুড় তৈরি করে ছড়িয়ে দিচ্ছে রাজধানী সহ সারা দেশে। খাদ্যে আতঙ্কর ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে দ্বিতীয় পর্ব। মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্ট। তাল মিছরি শিশু খাদ্য ও রোগীর পাথেয় হিসেবে বেশ জনপ্রিয়, কিন্তু এই তাল মিছরি তৈরির নামে মহা প্রতারণা করছে রাজধানীর পাশে কামরাঙ্গীরচরে এই কারখানাটি। তালের রস বা ছিটে ফোটা কিছুই নেই। কারখানাটি বিপুল পরিমাণ বস্তা ভর্তি চিনি, সোডা আর কেমিক্যালে ঠাসা। শ্রমিকরা বলছে চিনির সঙ্গে সোডা, কেমিক্যাল আর তালের ফ্লেভার মিশিয়ে জাল দিয়েই নাকি তৈরি করেছে এসব তাল মিছরির রসদ। চিনি, পানি, সোডা আর এই যে হাইড্রোস, এটাই তাল যেহেতু দেয় না তাহলে তো এটা তাল মিস্ত্রি না, এটা চিনি মিস্ত্রি মনে হয়। এরপর তার নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে শুকালেই হলো তাল মিছরি। এসব তাল মিছরি প্যাকেটজাত করতে চলছে নিদারুণ কাটাকাটি। পরে তা পিওর তাল মিছরি নাম দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। চিনির সঙ্গে সোডা মিশিয়ে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্যপণ্য তাল মিছরি। এইসব তাল মিছরি ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, যাতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাল মিছরি নয়, মহা জালিয়াতিতে ভেজাল করছে মানুষের জনপ্রিয় গুড়েও। সাভার নামাপাড়ার বিশাল এই কারখানাগুলোতে তৈরি হয় গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও আশপাশের বাজারে। ভেজাল গুড়ের রহস্য বেরিয়ে আসে কারখানার বাইরে এই ট্যাঙ্ক লরি থেকে কালো রঙের এই পণ্য আনলোডের চিত্র দেখে। নালি এটা গরু খাদ্য নালি, গরু খায়, মাছ খায় এখন বর্তমান। মিশা তো এখন খাওয়া যায় মিষ্টি জিনিস, মিষ্টি নেই, এটা তিতো নাকি। এই পণ্যটি নাকি এখানকার গুড় তৈরির আসল রসদ। কর্মীদের মুখ থেকে বেরিয়ে আসে কালো এই পণ্যটি আখ বা খেজুরের রস নয়, গরুর খাদ্য, সুগার মিলের গাদ, লালি।
এই লালি কালো হলেও বেশ সুমিষ্ট। এটা গুড়ের গোডাউন, লালি নামাইতে কইছে, আমার নামাই দিব, এখন কি বানাইবো না আমার কেমন আমরা। গুড় কারখানায় মজুত করা এই লালির সঙ্গে রং, ফ্লেভার আর রাসায়নিক মিশালেই হয়ে গেল তথাকথিত স্বাদের গুড়, যা হাঁড়িজাত করলেই দেখতে একেবারেই খাঁটি। গুড়ের মধ্যে ভেজাল হয়তো, মনে করেন যে আমরা যেটা ওখান থেকে আনি যেটা রস হয়ে যায়, এই রসটা তো মনে করেন যে আর বিক্রি করতে পারি না, সেটা আবার প্রসেস করে কোনোটা গরুর খাবার বানানো হয়, কোনোটা হয়তো দেখা গেছে একটু শক্ত হলে সেটা আবার মানুষকে খাওয়ানো যায়। এই গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে আগে থেকেই টের পেয়ে তালা বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ী কর্মচারীরা। জনগণকে সম্পৃক্ত করে এই ভেজাল প্রতিরোধ, খাদ্য প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অস্বাস্থ্যকর এসব খাদ্যপণ্য বর্জনে ভোক্তাদের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আমদানির সিদ্ধান্ত বাস্তবায়ন সময়মতো না হওয়ায় চালের মজুদ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুমতি পেয়েও যেসব ডিলার আমদানি নিয়ে গাফিলতি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলছেন তারা। বলছেন কৃষকের কাছ থেকে বাড়তি দাম দিয়ে ধান সংগ্রহ করে দরিদ্র মানুষদেরকে কাছে কম দামে পৌঁছে দিতে হবে সরকারকে। সুলতান আহমেদের রিপোর্ট। দেশের বাজারে বেড়েই চলেছে চালের দাম। হিসেব বলছে গেল 3 মাসে মোটা চালের দাম বেড়েছে প্রায় 13%, যার প্রভাবে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। চালের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে মজুদও পর্যাপ্ত নয়, বরং প্রতিবেদন বলছে চালের মজুদ এখন 3 লাখ মেট্রিক টন, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রশ্ন আসে, দফায় দফায় চাল আমদানির অনুমতি দেওয়ার পরও কেন এমন পরিস্থিতি? হিসেবে দেখা যায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকার প্রায় 7.5 লাখ টন আমদানির জন্য চুক্তি করে কয়েকটি প্রতিষ্ঠানের সাথে। এর মধ্যে আমদানি হয়েছে 2.43 লক্ষ মেট্রিক টন। যাদেরকে এই কোঠাভিত্তিক ভাবে আমদানি করার সুযোগ দিয়েছিল তারা প্রত্যেকেই সুবিধাবাদী। আমার মতে তাদের ব্যাপারে মনিটরিং দরকার। কেন তারা আবেদন করলো আর কেন আমদানির জন্য সুযোগ নিয়ে কেন তারা চালানো? সরকারের উচিত হবে এইভাবে কোঠাভিত্তিক না দিয়ে যদি ওপেন টু অল করে, সরকার যে আমদানিকারক প্রত্যেকে আনতে পারবে, তাহলে দেখেন বাজার নিয়ন্ত্রণে আসবে। কৃষকের কাছ থেকে বাড়তি দামে সরাসরি ধান কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য আগামী 30 মে পর্যন্ত ধানের বাড়তি দাম ধরে রাখার পরামর্শ তাদের। তবে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা বাড়াতে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চালের দামটা কিন্তু এখন কমানো সঠিক হবে না, তাহলে কিন্তু কৃষকরা বিপর্যস্ত হবে। এবছর ধানের দাম ভালো থাকাতে অনেক কৃষক মাসে নেমেছে, ফসল করেছে, ধান করেছে। যদি এখন ধানের দাম ফল করে তাহলে কিন্তু আরেকটা বিপর্যয় হবে। সুতরাং ধানের দামটাকে স্টেবল রেখে সরকার প্রকিউরমেন্টটা বাড়াতে হবে, এবং সরকার যে ভাবে এখন প্রকিউর করতেছে, দিস ইজ নট এনাফ। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কৃষকের হয়রানি করে কোনো প্রকিউরমেন্ট হবে না। যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতেছে, আমি প্রথমেই বলেছি 1974 সালের খাদ্য ঘাটতি নিয়ে যে ধরনের কেলেঙ্কারি করছে, এই ধরনের যারা এই কাজ করে তারা সবসময় সক্রিয় থাকে, এবং এরা যাতে এই ধরনের সক্রিয় না থাকতে পারে এদের ব্যাপারে কঠোর নজরদারিতে রাখা উচিত তাদের। মজুদ পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে 2-1 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছে 7,15,000-এর বেশি, প্রাণহানি হয়েছে 9 শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 14,77 লাখ, আর 31,22,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। তবে অন্যান্য দেশে কমলেও ভারতে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ 3,54,000-এর বেশি শনাক্তের রেকর্ড গড়েছে দেশটি। একদিনে প্রাণ হারিয়েছে 2,008 শতাধিক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই দফায় 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 268 জন প্রার্থী, যেখানে নির্ধারণ হবে 4 মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য। এবারের দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় হবে ভোট। 34টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে 796 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 29 এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ দফার ভোট গ্রহণ। আগামী মেতে পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল। 93তম অস্কার আসনে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক সহ সর্বমোট 3টি বিভাগে পুরস্কার জিতেছে চীনা নির্মাতা
ক্লোই জাও পরিচালিত ছবি নোম্যাডল্যান্ড। এই সিনেমায় এক যাযাবর নারীর চরিত্র দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কার বাগিয়ে নিয়েছেন ফ্রান্সিস ম্যাকডোরমান্ড। অন্যদিকে দ্য ফাদার সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন অ্যান্থনি হপকিন্স। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের 2 মাস পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কারের মূল আয়োজন। নেবির আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর মধ্যে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও ডলবি থিয়েটার এই দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হল 93তম অস্কারের বর্ণাঢ্য আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি দেখানো হয় বিশ্বের 225টিরও বেশি দেশে। বহু বছর পর এবারের একাডেমি অ্যাওয়ার্ডসের সামনের সারির শাখাগুলোতে দেখা গেল অনেক চমক। The Academy congratulates Anne Ross. নোম্যাডল্যান্ড 93তম আসরে সেরা চলচ্চিত্র হল নোম্যাডল্যান্ড। এটাই অস্কারের সর্বোচ্চ সম্মান। ছবিটির জন্য সেরা পরিচালক শাখায় অস্কার জিতে নিলেন ক্লোই জাও। তিনি প্রথম এশিয়ান বংশোদ্ভূত নারী পরিচালক যিনি এই পুরস্কার পেলেন, আর অস্কারের ইতিহাসে দ্বিতীয় নারী নির্মাতা সেরা পরিচালক। Is for anyone. The Oscar for Best Actress goes to Frances McDormand. নোম্যাডল্যান্ড ছবির জন্য অস্কারে সেরা অভিনেত্রী হলেন ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড। তার নাম ঘোষণা করেন গেলোবারের সেরা অভিনেত্রী রেনে জেলোওয়েগার। For actor goes to Anthony Hopkins. দ্য ফাদার ছবির সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যান্থনি হপকিন্স। গেলোবারের সেরা অভিনেতা ওয়াকিন ফিনিক্স ঘোষণা করেন তার নাম। Oscar goes to Daniel Kaluuya. সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর অস্কার জিতেছেন ড্যানিয়েল কালাইয়া আর ইয়া জাংওন। সেরা অ্যানিমেটেড ছবির শাখায় অস্কার জিতে নিল পিট ডক্টর পরিচালিত সোল। 2 ডিস্টেন্ট স্ট্রেঞ্জার্স পেল সেরা স্বল্পদৈর্ঘ্যের পুরস্কার। এছাড়াও সেরা চিত্রগ্রহণ ম্যাঙ্ক, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য দ্য ফাদার, সেরা প্রামাণ্যচিত্র মাই অক্টোপাস টিচার ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ডেনমার্কের অ্যানাদার রাউন্ড সিনেমাটি পুরস্কার জিতে নিয়েছে এবারের আসরে। আর সেরা মৌলিক গান ফাইট ফর ইউ, সেরা শব্দ সাউন্ড অফ মেটাল এবং সেরা ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে টেনেট। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।